চলুন দর্শক ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রুমা আক্তারের কাছে। গান নিয়ে কথা হবে, গানের মানুষ আজকে আমরা পেয়েছি, গান তো শুনবই। একটু যদি পিছনে চলে যাই, যে গানের প্রতি ভালোবাসা ভালো লাগাটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? একদম ছোটবেলা থেকে, কারণ আমার নানা একজন বাউল ফকির মানুষ ছিলেন। তো তার সাথেই বিভিন্ন বাউল গানের পালা আসরগুলো হয়, সেখানে শুনতে যাওয়া, তারপর এক লাইন দুই লাইন করে গাইতে গাইতে গানের প্রতি ভালো লাগা তৈরি হয়। তো তারপর নানা বলে যেহেতু ভালো লাগা তৈরি হয়েছে তো গান শেখা শুরু করি, এভাবেই গান শেখাটা শুরু। আপনার নানা যখন গান গাইতেন তখন কি আপনি নিজে মঞ্চে যেতেন নানার সঙ্গে, তাই তো? হ্যাঁ, নানার সাথে সাথে থাকতাম। আচ্ছা, বাবা মা কি চাইতেন নাকি রাগ করতেন? মা প্রথম দিকে ঠিক অতটা বুঝে উঠতে পারেনি যে আমি গানটাকে ভালোবাসি বা গানটা গাইতে চাই, ততটা সাপোর্ট না দিল। যখন তিনি বুঝতে পেরেছেন যে গানটা আমি ভালোবাসি এবং গাইবো, তখন একদম ফুল সাপোর্ট পেয়েছি মার কাছ থেকে। নানা কি একদমই হাতে ধরে ধরে গান শিখিয়েছিল আপনাকে, যে এইভাবে গান করো বা ওইভাবে? নানা হাতে ধরিয়ে শেখানো বলতে নানা গাইতেন, আমি নাচতাম। একদম ছোট্ট ছিলাম যখন নাচতাম, তো তারপরে সাথে সাথে গাইতাম, এভাবেই গাওয়া। আচ্ছা, ওইভাবেই শেখা। প্রাতিষ্ঠানিকভাবে শেখা শুরু করেছিলেন কি? হ্যাঁ, শুরু করেছিলাম। আমি ঠাকুরগাঁও নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা শুরু করেছি, এরপর শিল্পকলা একাডেমি থেকে কোর্স করেছি। এখন বর্তমানে আমি সঙ্গীত কলেজে আছি। আচ্ছা, তার মানে পুরো জার্নিটাই আপনার গানের উপরে। ছোটবেলায় যখন প্রথম সঙ্গীত একাডেমিতে ভর্তি হলেন তখন বয়স কত ছিল? 7 বা 8 বছর। গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা গান শুনে আসতে চাই, পরবর্তীতে আবারও গল্পে ফিরে যাব। এই পর্যায়ে যে গানটি গাইবো আমার নানার খুবই পছন্দের গান, যদিও আমার নানা নেই, তিনি প্রয়াত হয়েছেন, তার পছন্দের গানটি করব। গগনেতে ডাকে দে ওরে আসমান হইল অন্ধিরে বন্ধু, আমি তোমার না আহাম লইয়া কান্দি, পরাণ বন্ধুরে আমি তোমার না আহাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল অকুল জলধিরে বন্ধু, আমি তোমার না আহাম লইয়া কান্দি, আমি তোমার না আহাম লইয়া কান্দি। উইরা যাই রে চকোয়ারে পঙ্খী, পইরা রইছে কায়া, উইরা যাই রে চকোয়ারে পঙ্খী, পহিরা রইছে কায়া, কোন পরাণে বিদেশে রইলা ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার না আহাম লইয়া কান্দি, আমি তোমার না আহাম লইয়া কান্দি। ভীষণ সুন্দর। নানার গান দেখে হয়তো বা আপনি আরো বেশি সুন্দর করে গাইলেন। যেহেতু নানার সঙ্গে ছোটবেলায় মঞ্চে যেতেন বা তাকে গান গাইতে দেখেছেন, তার সঙ্গে কখনো
মঞ্চে উঠে গান করেছেন? না, তার সঙ্গে কখনো মঞ্চে গান গাওয়া হয়নি। বর্তমানে কি কি নিয়ে করছেন, যেহেতু বলছেন যে সঙ্গীত একাডেমিতে বা সঙ্গীত কলেজে মাস্টার্স করছেন গান নিয়ে? যেটা হয় যে আমাদের দেশে আমরা যখন বলি যে গান নিয়ে পড়াশোনা করব, নাচ নিয়ে পড়াশোনা করব, বাসা থেকে একটু অসম্মতি থাকে যে না অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ো। আপনার ক্ষেত্রে পড়াশোনার মনে হয় এই সাপোর্টটা আপনি পেয়েছেন পড়াশোনার দিক থেকেও? সঙ্গীত নিয়ে পড়াশোনা হতে পারে এটা কখনো চিন্তায়ও আসেনি যে সঙ্গীত নিয়ে আদৌ পড়াশোনা হয়। তো আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে সঙ্গীত কলেজ বলে একটা কলেজ রয়েছে, তো আমি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারি। তো তারপরে মাকে বলি, মা রাজি হয়েছেন এবং আমার নানা তো অত্যন্ত খুশি হয়েছিলেন, তখন নানা বেঁচে ছিলেন। এবং তারপরে ভর্তি হয়ে যাওয়া, এবং ছায়ানটে যখন আমি প্রথম ভর্তি হই তো ভর্তির যে টাকাটা দিতে হয় সেটা আমার নানা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমার টাকায় তুমি ভর্তি হবে। দারুণ দারুণ, মানে এই ছোট ছোট জিনিসগুলো জীবনে অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। আপনি যে সঙ্গীত কলেজে পড়াশোনা করছেন সেখানে কি আপনি অনার্সটাও করেছেন নাকি মাস্টার্সটা? হ্যাঁ, অনার্স করেছি, করে মাস্টার্স করছি। আচ্ছা, গান নিয়ে কি কি করা হচ্ছে পড়াশোনার পাশাপাশি? স্টেজে নিয়মিত গাইছি এবং পাশাপাশি কিছু মৌলিক কাজ করছি। তো কিছুদিনের মধ্যে আমার একটি মৌলিক কাজ আসবে, আর তাছাড়া আরো বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করছি। আচ্ছা, প্রথম মৌলিক গান কবে প্রকাশিত হয়েছিল? 19 সালে। 2019-এ? হ্যাঁ। আচ্ছা, সেই গানটার প্রথম গান বলা যায় যে একদম নিজের সন্তানের মতো, সেই গানটার অভিজ্ঞতা যদি একটু জানতে চাই। ওই গানটা ডুয়েট গান ছিল, আমি এবং আমাদের ছায়ানটেরই ছোট ভাই কামরুজ্জামান রাব্বি, হয়তো চেনেন সবাই। অবশ্যই। ওকে বলেছিলাম যে আমি একটি গান করতে চাই, তবে গানটা ডুয়েট, তুমি করবে? বলেছিল হ্যাঁ আপু, নিশ্চয়ই করব। তো সবচেয়ে ভালো লেগেছিল সেই গানটার সে কোনো পারিশ্রমিক নেয়নি আমার কাছে। বলেছে আপু আপনি গানটা গাইবেন, এটাই আনন্দের বিষয়, তো আমি গানটা এমনি গাইতে চাই। তারপর থেকে তার প্রতি আমার যে সম্মানটা এবং ভালোবাসাটা অনেক বেড়ে গেছে। এই গানটির সুর এবং সঙ্গীত কে করেছিলেন বা কথা কার ছিল যদি একটু জানতে চাই? গানটির সুর করেছেন লিটন দাস এবং গানটি লিখেছেন লিপি শর্মা। প্রথম গান বা প্রথম মৌলিক গানই তো অন্যরকম অনুভূতি হয়, তখন যখন বাসায় সবাইকে জানালেন, বন্ধুদেরকে বললেন, বা যেটা হয় গান এখন আমরা ইউটিউবে দেখে থাকি গান শোনার চাইতে, সারাটা কেমন পেয়েছিলেন? বাবা মা দেখার পরে কি বলেছিল? সবাই খুবই সাপোর্ট করেছে যে তুমি গাইছো, এটাই আমাদের জন্য অনেক কিছু। কারণ আমরা যে মফস্বল শহর থেকে উঠে এসেছি, সেখানে স্ক্রিনে আমাদেরকে দেখা, এটা আমাদের পরিবারের কাছে অত্যন্ত একটা উৎসাহের আনন্দের বিষয়। তো সেই জায়গা থেকে সবাই খুবই সাপোর্ট করেছে, খুবই ভালোবাসা দিয়েছে। আরেকটা গান শুনে আসলে কেমন হয়? মনে হচ্ছে ইচ্ছে করছে আরেকটা গান শুনে আপনার কণ্ঠে। এবার একটি সাইজির গান গাইবো, প্লিজ। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, আমি দেখলাম না নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতের চিহ্ন রয় কারে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শাইজিন গান মানেই অন্যরকম কিছু, আপনার কণ্ঠে আরও বেশি সুন্দর হয়ে উঠলো। আপনার মৌলিক গান সম্পর্কে শুনছিলাম যে 19-এর প্রথম গান প্রকাশ হয়েছিল, এখনো মনে হয় বেশ কয়েকটা গান নিয়ে কাজ করছে। সেই গানগুলোর গল্প যদি একটু শুনি, কি কি নিয়ে কাজ হচ্ছে বা করছে? আমাদের খুবই পছন্দের একজন মানুষ সচল পাগল সুজন, খুব শীঘ্রই তার একটি গান করছি। আর তাছাড়াও শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ স্যারের কিছু গানের প্রজেক্টে কাজ করছি। আচ্ছা আচ্ছা, মানে গানগুলো কি ধরনের, ফোক গান নাকি আধুনিক গান করছেন? আচ্ছা, ফোক গানের প্রতি ভালো লাগাটা আপনার বেশি, এর পাশাপাশি কি আধুনিক গান করা হয়? আধুনিক গান আমি শুনতে ভালোবাসি এবং বাসায় নিজের জন্য গাই। আচ্ছা আচ্ছা, ওইভাবে মঞ্চে গাওয়া করা হয়ে ওঠে না। মঞ্চের অভিজ্ঞতা কেমন আপনার কাছে? মঞ্চটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি আপন, কারণ মঞ্চ থেকেই আপনার বেড়ে ওঠা, মঞ্চকে দেখেই সবার যেটা হয় যে গান প্রথমে ঘরোয়াভাবে শিখে পরবর্তীতে তারা মঞ্চে যায়। আপনার বেলা আগে মঞ্চে ছিলেন, পরবর্তীতে আপনি গান ঘরোয়াভাবে শিখেছেন। মঞ্চে গেলে কেমন অনুভূতি হয়? আমি যদি কোনো কারণে অসুস্থ থাকি বা মনে হয় আমার মানসিকভাবে কোনো কিছু ভালো লাগছে না, তো সেটার যদি আমি ঔষধ বলি তাহলে মঞ্চ। সেখানে গেলে একদম আমি পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মানুষ, এবং মঞ্চে গেলে যেটা হয় যে প্রাণের টানটা বেড়ে যায়, এবং মঞ্চের সামনে যে দর্শক থাকে, এত মানুষের ভালোবাসা, ক্রাউড আসলে অন্যরকম একটা জগতে নিয়ে যায়। এটা আসলে ভাষায় বর্ণনা করে যে আমি প্রকাশ করব হয়তো সেটা পারছি না, কিন্তু মঞ্চ একটা স্বর্গ। নিজের এলাকায় বেশি গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি নিজের এলাকা বাদ দিয়ে অন্য কোথাও? নিজের অঞ্চলে তো গান গাইতে ভালোবাসি, তাছাড়া দেশের অনেক জায়গায় গিয়েছি, বিশেষ করে কুষ্টিয়া। তো সেখানে একটা প্রাণের টান আছে আমার, তো কুষ্টিয়ায় গান গাইতে আমার খুব বেশি ভালো লাগে। শেষ পর্যায়ে চলে এসেছি, যে ছোট্ট করে একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে মাস্টার্স পর্যন্ত করেছেন, যেটা বলা যায় যে সর্বোচ্চ লেভেলের পড়াশোনা, এর পরবর্তীতে নিজেকে কোথায় দেখতে চান? আসলে গান তো আমরা শুধু গাই, কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে গানটা একদম শেকড়ে গিয়ে শেখা হয় না কিন্তু সবারই। আমিও শুরুতে গানটা শিখে গিয়েছি, কিন্তু পড়াশোনা করে যেটা আমি বুঝতে পারলাম আসলে শুধু গানটা গাওয়ার নয়, গানটা শেখারও আছে, এবং এই শেকড়ে গিয়ে জানা, আসলে সঙ্গীত নিয়ে পড়াশোনার কারণে জানতে পেরেছি আসলে শেকড় নিয়ে জানা অত্যন্ত জরুরি। তো আমরা যখন অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দেই তখন আমাদের একটা থিসিস করতে হয়, তো সেবার আমি হাসুন রাজাকে নিয়ে একটা থিসিস করেছিলাম। তো একদম আমি তার বাড়িতে গিয়েছিলাম সুনামগঞ্জে, সেখানে গিয়ে তার পরিবারের যে সদস্য ছিলেন যারা এখনো বেঁচে আছেন তাদের সাথে কথা বলে আমি একটি থিসিস পেপার জমা দিই আমাদের কলেজে। তো এরপর থেকে আমার ভেতরে কাজ করে যে আমি যদি এরকম কিছু করতে পারি যে গবেষণামূলক কিছু, তো চেষ্টা আছে, মাস্টার্স করছি, শেষ করে গান নিয়ে গবেষণামূলক যেন কিছু করতে পারি। অনেক শুভকামনা রইল, আমরাও আসলে প্রত্যাশা রাখি আপনার স্বপ্ন পূরণ হোক। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করার আগে আপনার তো একটা গান শুনবো, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হৃদয় ও আত্মা দিয়ে কাজ করলে মনটা তার মধ্যে হারিয়ে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, শাহ আব্দুল করিমের একটি গান গাইব। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিন পাগল মনে রে বোঝা আইলে বোঝে না, আমার বন্ধু বিন পাগল মনে রে বোঝা আইলে বোঝে না।